জুয়া এবং মাদক মুক্ত দেশ গঠন করা বিএনপির অঙ্গীকার, সে লক্ষ্যে কাজ করছে সরকার। আগামী 2-1 দিনের মধ্যে মাদক প্রতিরোধ আইন সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আধুনিক যুগে পুরাতন আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। দরকার নতুন আইন করা, কেবল আইন করে নয়, আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধই সর্বোচ্চ উপায় বলে মনে করেন তিনি সরকার যেখানে প্রয়োজন মনে করবে সেখানে ট্রাইব্যুনাল করবে। সক্রিয়ভাবে মাদক বিরোধীতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। আইন করে যাই, বাস্তবায়নের সময় ভুল ত্রুটি হয়তো ধরা পড়বে, সেটা সংশোধন হবে। তা আইনই নাই, বাস্তবায়ন হবে কোত্থেকে? জুয়ার বিরুদ্ধে কিভাবে ফাইট করব? মাদকের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করব? ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার ফাইট করতে যাচ্ছে অটোমেটিক অস্ত্রওয়ালা মাদক কারবারিদের বিরুদ্ধে। এই বাজেট সেশনের বিভিন্ন হুলস্থলের মধ্যেও একটা আইন ইতিমধ্যে উত্থাপন করেছে, আর একটা 2-3 দিনের মধ্যে উত্থাপন হবে ইনশাআল্লাহ। এরপরে সম্পর্কিত সাইবার সম্পর্কিত এবং অন্যান্য রিলেটেড আইন, বাহিনী সংক্রান্ত আইন, এগুলো প্লেস করা হবে। সেজন্য আলাদা এলিট ফোর্সেরও আমরা কিছুটা সংস্কার করব। প্রতিশোধ কিংবা প্রতিহিংসা নয়, গুমের সাথে জড়িতদের আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করার দাবি ভুক্তভোগী পরিবারের। অসহায় এসব পরিবারগুলোর জন্য মাসিক ভাতা বরাদ্দেরও দাবি সংশ্লিষ্টদের। রাজধানীতে এক অনুষ্ঠানে দাবি করেন তারা। সক্ষমতার অভাবে এ ধরনের মামলার প্রক্রিয়া এগিয়ে নেওয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আর স্থানীয় সরকারের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের বিচার এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। মাহবুব সৈকতের রিপোর্ট। ওনাকে একটা মিনিমাম হাত করা পর্যন্ত পড়ানো হয় না, ওনার হাসি দেখলে আমার রক্ত গরম হয়ে যায়। ক্ষোভ, আক্ষেপ আর কান্না আওয়ামী শাসনামলে গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যদের। ছেলের আশা করতে করতে তো 14 বছর চলে গেছে। গুম হওয়া প্রিয়জনের ছবি নিয়ে মায়ের ডাকের সংলাপে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে হাজির হন ভুক্তভোগী পরিবারগুলো। গুম হয়েছে পরিবার যারা, তাদের যেন সেরকম একটি ভাতার ব্যবস্থা করা হয়। কঠিন থেকে কঠিনতম বিচার যদি না হয় জাতির সামনে, পরবর্তীতে এই কাজগুলো আবার ফিরে আসবে। জড়িতদের বিচার আর পরিবারগুলোর নিরাপত্তা এবং স্বীকৃতি চাইলেন অতিথি এবং 5 আগস্ট পরবর্তী সময়ে গুম থেকে ফিরে আসারাও। যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এই ধরনের অমানসিক কাজ এই বাংলার মাটিতে তার কোনদিন যেন না হতে পারে। একজন সংসদ সদস্য হয়ে, মন্ত্রী হয়ে আমরা যদি তাদের কষ্ট ধারণ করতে না পারি, তাহলে আমাদের জন্য আবারও কষ্ট অপেক্ষা করবে, সেটা আমি বলে দিলাম আপনাদেরকে। বিচারের সাথে সম্পৃক্তরা জানালেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ালে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে সহজতর। গুম, জুলাই এবং ক্রসফায়ার সহ 80টি মামলা আমাদের ইনভেস্টিগেশনে প্রায় শেষের পথে। 24টি মামলার বিচার চলছে। 400 মামলা আমরা এখন ইনভেস্টিগেশন আমাদের হাতে। প্রায় 1500 মামলা আমাদের কাছে কমপ্লেন্ট রেজিস্ট্রেশন আমরা করে রেখেছি, কিন্তু আমাদের ট্রাইব্যুনাল 2টা। গুম বা অপহরণের শিকার যে পরিবারগুলো, এই 1 বছরের মধ্যে সমস্ত বিচার আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী জানালেন, সব ধরনের সহযোগিতা থাকবে সরকারের। যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলো কেন ভাতা দেওয়া হবে? অবশ্যই ভাতা দিতে হবে, এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ভিকটিমদের কথা স্মরণ করে আবেগ তাড়িত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জড়িতদের প্রকাশ্যে বিচার চান তিনিও। মানবতার বিরুদ্ধে একটা অপরাধ, প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। ভবিষ্যতে যেন ফেসিবাদ আর না ফেরে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ যেন আবারও কখনো কোনো সময়ে ফ্যাসিস্টের মুখোমুখি হতে না হয়। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বেইজিং এর গ্রেট হল অফ দ্য পিপলে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে অবস্থিত মুভমেন্ট টু দ্য পিপলস হিরোজ
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিগলে শ্রদ্ধার সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। দর্শক, এই মুহূর্তে চীন থেকে সরাসরি প্রধানমন্ত্রী সফরের আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, প্রধানমন্ত্রী আজকের কর্মসূচির বিষয়ে আমাদের জানান। সাইদ, আপনাকে ধন্যবাদ চীনের বেজিং থেকে আমাকে দুপুরের সংবাদে যুক্ত করার জন্য। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দ্বিতীয় সফর হিসেবে চায়নাতে সফর করেছেন। তিনি প্রথমে মালয়েশিয়া, এরপর তিনি চায়না সফর করেছেন। চায়নাতে সফরকালে আজকে হচ্ছে তার শেষ দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে চীনের যে বিপ্লবী বীর, সকালে তাদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সেখানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর সেখান থেকে শেষ করে তিনি চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে চায়না যে কমিউনিস্ট পার্টির স্থায়ী কমিটির যে প্রেসিডেন্ট তার সঙ্গে বৈঠক করেছেন এবং চায়না কমিউনিস্ট পার্টির যে মিউজিয়াম সেটি পরিদর্শন করেছেন। সবশেষে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক শেষ করেই তিনি তার যে 5 দিনের যে সফর ছিল সেই সফরের কর্মসূচি তিনি শেষ করেছেন। আজকে স্থানীয় সময় বিকেল 5টায় প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের বেইজিং থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, শি জিনপিং এর সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ এবং চীনের সম্পর্ক জোরদারের পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, বিনিয়োগ নিয়ে কথা বলেছেন এবং চীনের প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে সাবেক প্রেসিডেন্ট এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় থেকে চীনের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি বেগম খালেদা জিয়ার সময় আরো জোরদার হয়েছিল এবং তারেক রহমানের সময় সেটিকে আরো জোরদার করতে চান এবং দুই দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে চীন বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করতে চান। দুই দেশের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে তারা একসঙ্গে কাজ করতে চান। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই উত্তরে শি জিনপিং বলেছেন যে মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে প্রেরণ করা হয়েছে সেগুলোকে যাতে মিয়ানমারে প্রেরণ করা যায় সেই বিষয়ে চীন বাংলাদেশের পাশে থাকবে এবং সব ধরনের সহায়তা করবে। এছাড়া চীন আরেকটি বিষয় যেটি প্রস্তাব দিয়েছে সেটি হলো মিয়ানমারের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক করিডোর স্থাপনের জন্য চীন আগ্রহ প্রকাশ করেছে। এই যে চীন এবং বাংলাদেশের একসঙ্গে যে পথ চলা, সেই পথ চলাটাকে আরো সুদৃঢ় করার জন্য এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্যই মূলত সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, চীনের প্রেসিডেন্ট সাধারণত কোনো রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান চীনে সফরে আসলে তিনি বৈঠকের মাধ্যমেই শেষ করেন, কিন্তু আজকে তারেক রহমানের সঙ্গে একান্তে শি জিনপিং কিছুক্ষণ বৈঠক করেছেন এবং বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। যদিও সেই বিষয়গুলো আমাদেরকে জানানো হয়নি, তবে এই বিষয়গুলো বাংলাদেশে গিয়ে হয়তো আবার সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়তো আমরা আবার জানিয়ে দিতে পারবো যে টোটাল বিস্তারিত 5 দিনের সফরে কি আলোচনা হয়েছে। সাইদ, চীনের বেজিং থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর এবং শি জিনপিং এর সঙ্গে বৈঠকের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাইদ। দর্শক, চীন থেকে সরাসরি জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী সফরের আজকের বিস্তারিত কর্মসূচি আমাদের প্রতিনিধি ইউসুফ আলী। জনগণ শুধু হতাশই নয়, সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও অভিযোগ করেন, 5 আগস্ট পরবর্তী সময়ে মানুষ ফ্যাসিবাদী ধারার যে পরিবর্তন চেয়েছিল তা বাস্তবায়ন হতে দেয়া হয়নি। সাদিয়া হক জানাচ্ছেন বিস্তারিত। দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন। কেউ তার নিজের দেশের ভিতরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিক রহমান বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে মানুষ ফ্যাসিবাদী ধারা পরিবর্তন চেয়েছিল, কিন্তু ক্ষমতাসীনরা তা বাস্তবায়ন হতে দেয়নি। একই দিনে জনগণ 2টি ভোট দিল, একটা ভোটের মূল্যায়ন হলো আর একটা ভোট ফেলে দেওয়া হলো, অথচ দুইটার কোনোটাই অগুরুত্বপূর্ণ নয়।
বরঞ্চ শাসনের যে ধারা অতীতের শাসকদেরকে ফেসিবাদী করে তুলেছিল, এবার জনগণ চেয়েছিল সেই ধারার পরিবর্তন হোক এবং এই পরিবর্তনের জন্য ব্যাপক সংস্কার অপরিহার্য। কিন্তু আফসোস, বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। বিএনপি ক্ষমতায় বসে সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের নিয়ন্ত্রণে এনে ফ্যাসিবাদী কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় এই নেতা। সমাজ চলার জন্য একটা সামাজিক কাঠামো লাগে, শাসন ব্যবস্থা লাগে। এই কাঠামোর মূল দায়িত্ব যারা পালন করেন বা শাসন ব্যবস্থা যাদের হাতে পরিচালিত হয়, তাদের মনস্তত্ত্ব এবং তাদের আচরণের উপর নির্ভর করে একটা সমাজ কতটুকু ভালো থাকবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগও তোলেন তিনি। দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? এটা তো সমাজের প্রথম শর্ত যে এখানে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে। জনবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে জামায়াতে ইসলাম তা প্রতিহত করবে বলে জানান ডাক্তার শফিক রহমান। সকলের কাছে আল্লাহ হাফিজ। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে শোক আর প্রতিবাদের প্রতীকী শিয়া সম্প্রদায়ের সর্ববৃহৎ তাজিয়া মিছিল। বুক চাপড়ে স্মরণ করা হয়েছে কারবালার প্রান্তরে শহীদ মহানবীর দৌহিত্র ইমাম হোসাইনের আত্মত্যাগকে। পাশাপাশি মুসলমানদের উপর সকল নির্যাতনের প্রতিবাদও জানানো হয়েছে এই শোক মিছিল থেকে। এস এম আরিফের রিপোর্ট। কারবালার প্রান্তরে শহীদ ইমাম হোসাইনের আত্মত্যাগ স্মরণে হোসাইনি দালান ইমামবাড়ায় 10 মুহররম সকাল থেকেই জড়ো হতে শুরু করে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। শোক মিছিলকে সামনে রেখে পরনে ছিল কালো পাঞ্জাবি, কারো হাতে লাল সবুজ কিংবা কালো নিশান। মুসলমান যেদিন বিজয় অর্জন করবে সেদিন আমরা ন্যায়ের পথে। ইমাম হোসেন এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। আমরা সারা বিশ্বকে জানান দিতে চাই যাতে হিংসা, বিদ্বেষ, খুনোখুনি, মারামারি, কাটাকাটি এগুলো যাতে না হয়। ইমাম হুসাইন আলাইহিস সালামের ভালোবাসা নিয়েই আমরা উনার শাহাদতকে স্মরণ করি। এদিন ইমামবাড়ায় কেউ কেউ আসেন মানতের অনুভূতি নিয়ে। আমি প্রতি বছরই আসি, আমি যে কোনো জিনিস মানত করি, আল্লাহর রহমতে আল্লাহ আশা পূর্ণ করে। ও হওয়ার আগ থেকে বলা ছিল যে ও যদি হয় তো হোসাইনি দালান ইমামবাড়া থেকে এসে আর কি ওরে নিয়ে ঘুরে যাব। বেলা 10টার দিকে হোসাইনি দালান থেকে শুরু হয় ঐতিহাসিক তাজিয়া মিছিল। পুরান ঢাকার বিভিন্ন গলি থেকে মিছিলে যোগ দেন অনুসারীরা। খালি পায়ে হাই হোসাইন মাতমে এগিয়ে চলে মিছিল। হাতে বিভিন্ন রঙের নিশান, আলিম ছিল দুলদুল ঘোড়া। ইমাম হোসেনের যে সত্যের পথ, সেই পথটাকে ধরে রাখা রইল এই আজকের মিছিলে এই কথা যে আপনারা ইমানের সাথে থাকেন। দেশ যেন শান্তিভাবে এগিয়ে যায়, সব ধর্ম জানি একসাথে দেশের জন্য কাজ করতে পারে, যার যার ধর্ম পালন করতে পারে, এই চাওয়া। শোক মিছিলের মাধ্যমে সব যুগের মানুষকে কারবালার নির্মম ঘটনা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদও করা হয়েছে এর মাধ্যমে। আশুরা তাজিয়া মিছিল আমাদের অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে, দাঁড়ানোর শিক্ষা। সেখান থেকে যাতে আমরা শিক্ষা নিয়ে সমাজ, সুন্দর একটি সমাজ, দেশ গড়তে পারি, সেটাই আজকে প্রধান মেসেজ। তাজিয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মুসলিম বিশ্বের জন্য এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। কারবালার সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে সকল অন্যায়ের প্রতিবাদ করার প্রত্যয় এই তাজিয়া মিছিল থেকে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। দেশে সাইবার নিরাপত্তা সক্ষমতা জোরদার এবং ডিজিটাল স্থিতিশীলতা নিশ্চিতের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ফিনিক্স সামিট 2026। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি বলেন, সাইবার নিরাপত্তা জোরদারে বর্তমান সরকারের নানা পরিকল্পনা রয়েছে। এ ধরনের সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক সাইবার নিরাপত্তা সম্পর্কে জ্ঞান অর্জন করে দেশের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। অনেক সময় বডিগার্ড নিয়ে ঘুরি, আমরা বাসায় গার্ড রাখি, আমরা অফিসে গার্ড রাখি,
So cybersecurity is your guard for all your IT stuff, for all your software, for all your data. Data security is very important, I think, particularly for banks, particularly for financial institutions, and definitely for the government. সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতার সমাগমে জমে উঠেছে রাজধানীর বাজার। সরবরাহ স্বাভাবিক থাকায় হাতের নাগালের মধ্যে রয়েছে প্রায় সব ধরনের সবজির দাম। তবে বেড়েছে আলুর দাম, আর মাছ, মাংস, মুরগির দাম রয়েছে আগের মতোই। এদিকে কিছুটা বাড়তি সব ধরনের চালের দাম, সামান্য বেড়েছে কয়েক ধরনের ডালের দামও। অপরিবর্তিত রয়েছে ভোজ্য তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বিস্তারিত শবনম অবনীর রিপোর্টে। ছুটির দিনে রাজধানীর বাজারে বেড়েছে ক্রেতা উপস্থিতি। কিছু সবজির দাম ওঠানামা করলেও সহনশীল রয়েছে প্রায় সব ধরনের সবজির দাম। বেগুন কিছু দোকানে 60 টাকা, কিছু দোকানে আবার 120 টাকা। এখন সহনশীল আছে, এখন মোটামুটি যা আছে সমস্যা হচ্ছে না। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকলেও বাড়তি সব ধরনের চালের দাম, বেড়েছে কয়েক ধরনের ডালের দামও। জিনিসপত্র যেগুলো আমরা নিচ্ছি তা আগের তুলনায় তেমন একটা বাড়ে নাই। বাজেট ঘোষণার পরে দাম তেমন একটা বাড়ে নাই, যেটা বৃদ্ধি আগেই হয়েছে, এখন মোটামুটি সহনশীল আছে। তো তারপরও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করলে দামটা আরো একটু সহনশীল হলে ভালো হয়। মুসুরির ডাল এবং মুগ ডাল, বুটের ডাল এগুলি 2-4 টাকা বাড়ছে। আটা ময়দার দাম আগের দামে আছে, তবে কোম্পানির একটা সংকেত দিয়েছে নাকি যে আটা এবং ময়দার দাম বাড়বে। সাইনবোর্ড দেওয়া আছে ধরেন 79 টাকা কেজি, আপনার বস্তা কিনতে গিয়ে যাচ্ছি, যা বলছে যে হলো 2000 টাকা, তাহলে তো হিসাব করলে তো বেশি হয়েছে চালের দাম। ঈদের পর থেকে চাউলের দাম বাড়তি পর্যায়ক্রমে বাড়ছে, এই অবস্থায় চলতে আছে বর্তমানে। এখন বাড়ছে না, এখন শুধু কলার চাল দাম বাড়ছে। অন্যদিকে মুরগি ও মাংসের দাম আগের মতো থাকলেও মাছের দাম কিছুটা বাড়ন্ত। মাছের দাম বাড়তি, আপনার শোল মাছ হলো 1200 টাকা কেজি, মাগুর 600 টাকা কেজি, শিং মাছ 500 টাকা কেজি, চিংড়িটা আপনার 1400 টাকা কেজি। ক্রেতারা বলছেন বাজার সিন্ডিকেট বন্ধ হলে সব ধরনের পণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।